রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় ঘোষণা করেছে যে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসান সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া সম্পন্ন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ তাদের ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিরোধের মাধ্যমে শত্রুদের উপর নিজেদের অবস্থান চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বেলায়াতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় ঘোষণা করেছে যে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ অবসান সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া সম্পন্ন করেছে। আজ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই সমঝোতার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননকে ঘিরে পরিচালিত সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অবিলম্বে ও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এসএনএসসি জানায়, শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দিক নির্দেশনা, বর্তমান নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির নির্দেশনা, ইরানি জনগণের অবিচল সমর্থন এবং দেশটির সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে দীর্ঘ ও কঠিন আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের অনুমোদনের ভিত্তিতে 15 জুন সন্ধ্যায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসান সংক্রান্ত আলোচনার সমঝোতা স্মারকের চূড়ান্ত পাঠ অনুমোদিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, স্মারকে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরই চূড়ান্ত ও বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে। সমঝোতা স্মারকটি আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় পাকিস্তান ও কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। এর আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও যুদ্ধ অবসান সংক্রান্ত অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানান। সমঝোতা স্মারকের অনুষ্ঠান সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ তাদের ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিরোধের মাধ্যমে শত্রুদের উপর নিজেদের অবস্থান চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে ইরানি জনগণের গৌরবোজ্জ্বল বিজয়কে অভিনন্দন জানায়। বিবৃতিতে 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ অক্ষের সদস্যদের অবিচল মনোবল ও ত্যাগের প্রশংসা করা হয়। এতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর কৃপা এবং ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের জনগণ ও যোদ্ধারা প্রমাণ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শোচনীয় শত্রুদের পরাজয় এবং আত্মসমর্পণে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। খাতাম আল আনবিয়া সদর দপ্তর আরও দাবি করে, ইরানি জাতির ঐশী ও ইস্পাত দৃঢ় ইচ্ছাশক্তি এখন এমন এক অটুট প্রতিরোধ বোঝে পরিণত হয়েছে যা ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে। তাদের মতে, সাম্প্রতিক ঘটনাবলী আবারও প্রমাণ করেছে যে প্রতিরোধের পথই বিজয়ের একমাত্র পথ। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েতে সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সন্ধ্যায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বৈরুতের সংঘটিত ভুল হিসাবের ঘটনায় ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে জারি করা হয়েছে। তিনি আরও বলেন, 0 ঘন্টা এসে গেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে। বেলায়েতির এই মন্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই পোস্টে তিনি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের অবিচ্ছেদ্য অংশ এবং লেবাননে চলমান সংঘাতের আগুন দ্রুত নিভিয়ে না ফেলা হলে এর পরিণতি আরও বিস্তৃত হতে পারে। বেলায়েতি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের 2টি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রতিরোধ অক্ষের কৌশলগত প্রভাবের আওতায় রয়েছে। তার ভাষায়, যদি
সংকট আরও গভীর হয়, তবে এসব ভূকৌশলগত অবস্থান ব্যবহার করে প্রতিপক্ষের অর্থনৈতিক শিরায় চাপ সৃষ্টি করা হতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের বৈরুত হামলার পর ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর প্রতিক্রিয়া এবং তেহরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সামরিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল। ইসমাইল কানি লেবাননের জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষের নীতির সমালোচনা করে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ইসমাইল গানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির উপরে নির্ভরশীলতার ফল নয়, বরং হিজবুল্লাহর দীর্ঘদিনের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের ফল। তার মতে, লেবাননের জনগণ এবং বিশ্বের মানুষ ভালোভাবেই জানে যে দেশটির স্বাধীনতা রক্ষা ও বহিরাগত হুমকি মোকাবেলায় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গানি অভিযোগ করেন, লেবাননের কিছু কর্তৃপক্ষ জাতীয় স্বার্থের প্রশ্নে দুর্বল অবস্থান গ্রহণ করেছে এবং প্রতিরোধ শক্তির অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক বা সামরিক সংগঠন নয়, বরং এটি লেবাননের প্রতিরোধের প্রতীক, যা বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে। কুদস ফোর্স প্রধান আরও দাবি করেন যে বিশ্বের সামনে খুব শিগগিরই প্রমাণিত হবে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় অনিবার্য এবং তথাকথিত জায়নিস্ট শক্তি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা দৃঢ় মনোবল ও জনগণের সমর্থন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তারাই সফল হবে। কানির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন লেবানন ও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কালিবফ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, লেবানন কখনোই একা নয় এবং প্রতিরোধ অক্ষের কোনো অংশকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বলেন, তারা কখনোই প্রতিরোধের স্তম্ভগুলোর কোনো অংশকে আলাদা বা একঘরে করতে পারবে না। গালিবফ আরও বলেন, লেবাননের যোদ্ধাদের সংগ্রাম এবং ইরানের শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা প্রিয় লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে। একই সঙ্গে এসব প্রচেষ্টা ইসরায়েলি শাসনের উন্মত্ততা ও যুদ্ধবাজ নীতির অবসান ঘটাতে সহায়তা করবে বলেও তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য আসে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে ইসরায়েলের এক বিমান হামলার পর। লেবাননের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত 3 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে লেবাননের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধ সমাপ্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তেহরানের দৃষ্টিতে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গালিবফের বক্তব্য সেই অবস্থানেরই পুনরাবৃত্তি, যেখানে তিনি প্রতিরোধ শক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি লেবাননের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তার মন্তব্য মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং লেবাননকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন, যেখানে স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর পুনরায় আন্তর্জাতিক নৌযানের জন্য উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, এই অগ্রগতিকে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। গুতেরেস আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলো এই নতুন গতিকে কাজে লাগিয়ে একটি স্থায়ী চূড়ান্ত সমাধানের দিকে আরও দ্রুত অগ্রসর হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই আলোচনা সফল করতে আঞ্চলিক দেশগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তান, কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমঝোতা তৈরিতে সহায়তা করেছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি এই শান্তির প্রক্রিয়াকে টেকসই করতে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে এবং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। একই সময় ইউরোপীয় 4টি শক্তিশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতির শর্তে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতি প্রকাশ করেছে। তারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছে যে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা প্রস্তুত। এদিকে জাপানের
নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি টোকিওতে বলেছেন, জাপান এই চুক্তিকে স্বাগত জানায় এবং দ্রুত বাস্তবায়নের আশা করে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ ও অবাধ রাখার উপর তিনি জোর দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এই চুক্তি কার্যকর হলে আঞ্চলিক উত্তেজনা কমবে এবং ইরানের পারমাণবিক ইস্যুতে একটি চূড়ান্ত সমঝোতার পথ খুলে যাবে বলে তিনি আশাবাদী। জন মিয়ারশেইমারের সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের কৌশল সম্পর্কে নতুন করে আলোচনা শুরু করেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই খ্যাতিমান অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী ধারার অন্যতম প্রধান তাত্ত্বিক স্পষ্টভাবে বলেছেন যে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা ছিল একটি বড় কৌশলগত ভুল এবং চলমান সংঘাতের ফলাফল হিসেবে ইরান অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই মূল্যায়ন কোনো ইরানপন্থী বিশ্লেষকের নয়, বরং এমন একজন চিন্তাবিদের যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে আসছেন এবং ক্ষমতার বাস্তব সমীকরণের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্লেষণ করেন। গত 2 দশকে ইরানকে মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান নীতি ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক হুমকি এবং আঞ্চলিকভাবে তেহরানের প্রভাব কমিয়ে আনার প্রচেষ্টা। ওয়াশিংটন ও তেল আবিবের নীতি নির্ধারকদের ধারণা ছিল ক্রমবর্ধমান চাপের ফলে একসময় ইরান তার নীতিগত অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে। এই চিন্তারই একটি অংশ ছিল 2020 সালের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানির হত্যা। পরিকল্পনাকারীরা মনে করেছিলেন তার মৃত্যু প্রতিরোধ অক্ষের কাঠামোকে দুর্বল করবে এবং ইরানের আঞ্চলিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে এই হিসেব বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলেনি। কাসেম সোলাইমানি কেবল একজন সামরিক কমান্ডার ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শ, একটি কৌশলগত নেটওয়ার্ক এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে সমন্বয়ের প্রতীক। তাকে হত্যা করে সেই কাঠামো ধ্বংস করা যাবে বলে যে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার উল্টো ফল দেখা গেছে। প্রতিরোধ অক্ষের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেয়েছে, সহযোগিতা আরও সুসংহত হয়েছে এবং ইরানের আঞ্চলিক প্রভাবও পুরোপুরি ভেঙে পড়েনি। আজ এমনকি অনেক পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমও স্বীকার করতে শুরু করেছে যে তথাকথিত সর্বোচ্চ চাপ নীতি ইরানের আচরণ পরিবর্তনে ব্যর্থ হয়েছে, বরং এই চাপ ইরানকে নতুন ধরনের শক্তি অর্জনের দিকে ঠেলে দিয়েছে। গত কয়েক বছরে ইরান তার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে উন্নীত করেছে যা এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই সামরিক সক্ষমতা এমন এক বাস্তবতা তৈরি করেছে যার ফলে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণ করা যে কোনো শক্তির জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ইরানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। জন মিয়ারশেইমার বিশেষভাবে যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন তা হল হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে এবং বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এই কারণেই আন্তর্জাতিক শক্তিগুলো ইরানকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না। ইরানের ভৌগোলিক অবস্থানও তাকে একটি বিশেষ সুবিধা দিয়েছে। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, ককেশাস অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটি একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। অনেক রাষ্ট্র বিদেশি চাপের কারণে আন্তর্জাতিক রাজনীতির প্রান্তিক অবস্থানে চলে গেলেও ইরানের ক্ষেত্রে সেটি সম্ভব হয়নি, কারণ তার ভৌগোলিক গুরুত্ব তাকে সবসময় আঞ্চলিক ও বৈশ্বিক হিসাব নিকাশের অংশ করে রেখেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকে আছে এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রয়েছে এবং অর্থনীতি নানা সীমাবদ্ধতার মধ্যেও অভিযোজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক দেশ এখন প্রশ্ন তুলছে, এত দীর্ঘ সময় ধরে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগের পরও যদি কাঙ্ক্ষিত ফল না আসে তাহলে এই নীতির কার্যকারিতা কতটুকু? বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতাও
ইরানের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। একসময় আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ছিল স্পষ্ট, কিন্তু বর্তমানে বিশ্ব ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে। চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন উদীয়মান শক্তি আন্তর্জাতিক অর্থনীতি এবং রাজনীতিতে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে। এই পরিবর্তনের ফলে ইরান নতুন অংশীদার খুঁজে পাওয়ার সুযোগ পেয়েছে এবং পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প অর্থনৈতিক ও বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ততা এবং বিকল্প আর্থিক ব্যবস্থার ব্যবহার ইরানকে কিছুটা হলেও নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলা করতে সহায়তা করেছে। যদিও এসব উদ্যোগ সবসময় সমস্যার সমাধান নয়, তবুও এগুলো দেখায় যে আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ইরানের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেকটি বড় ভুল ছিল ক্ষমতার প্রকৃতি সম্পর্কে সীমিত ধারণা। তারা অনেক সময় ধরে মনে করেছে যে সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই ক্ষমতার একমাত্র উৎস, কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়েছে রাজনৈতিক ইচ্ছাশক্তি, সামাজিক সংহতি, জনসমর্থন, আঞ্চলিক জোট গঠন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত ধৈর্য সমান গুরুত্বপূর্ণ। ইরান বহুবার প্রমাণ করেছে যে কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তার রয়েছে। ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং নিরাপত্তা সংকট প্রতিটি পর্যায়ে দেশটি বিভিন্ন উপায়ে নিজেকে টিকিয়ে রেখেছে। এই অভিযোজন ক্ষমতা এমন একটি বৈশিষ্ট্য যা ইরানকে আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব বজায় রাখতে সহায়তা করেছে। ফলে তাকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া অনেক পদক্ষেপ শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল দিতে পারেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দীর্ঘমেয়াদী সামরিক সম্পৃক্ততার আর্থিক ব্যয়, আন্তর্জাতিক সমালোচনা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং প্রতিরোধ ক্ষমতা নিয়ে প্রশ্ন তাদের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক সত্য হলো ক্ষমতা সবসময় আপেক্ষিক। কোনো সংঘাতে সব পক্ষই ক্ষতির সম্মুখীন হতে পারে, কিন্তু মূল প্রশ্ন হলো কে তার কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য হয়ে থাকে ইরানকে নিয়ন্ত্রণ করা, তার আঞ্চলিক প্রভাব কমিয়ে আনা এবং তাকে নীতিগতভাবে পিছু হটতে বাধ্য করা, তাহলে বর্তমান বাস্তবতা দেখায় যে সেই লক্ষ্যগুলো পূর্ণ মাত্রায় অর্জিত হয়নি। ইরান এখনো মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি, তার আঞ্চলিক প্রভাব বজায় রয়েছে এবং সে নতুন নতুন প্রতিরোধমূলক সক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে জন মেয়ারশেইমারের বিশ্লেষণ বিশেষ গুরুত্ব বহন করে। তিনি ঘটনাগুলোকে আবেগ বা রাজনৈতিক পছন্দের ভিত্তিতে নয়, বরং বাস্তব ক্ষমতার ভারসাম্যের আলোকে মূল্যায়ন করেন। তিনি বলেন যে সোলাইমানিকে হত্যা করা একটি কৌশলগত ভুল ছিল এবং ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে। তিনি মূলত মাঠ পর্যায়ের বাস্তবতা এবং দীর্ঘমেয়াদী প্রবণতার দিকে ইঙ্গিত করেছেন। তার এই বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিহিত রয়েছে। শুধুমাত্র চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক শক্তি দিয়ে সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জন করা সম্ভব নয়। সবশেষে বলা যায়, সাম্প্রতিক বছরগুলোতে অভিজ্ঞতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। পশ্চিম এশিয়ার জটিল বাস্তবতাকে শুধুমাত্র সামরিক শক্তির মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয়। ইরান এমন একটি রাষ্ট্র যার রয়েছে গভীর ঐতিহাসিক ভিত্তি, গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থান, উল্লেখযোগ্য জনসংখ্যা, বিস্তৃত আঞ্চলিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সক্ষমতা। এই বাস্তবতায় তাকে আঞ্চলিক সমীকরণ থেকে সরিয়ে দেওয়ার ধারণা বাস্তবসম্মত নয়, বরং বর্তমান প্রবণতা ইঙ্গিত দেয় যে চলমান চাপ ও সংঘাতের মধ্যে দিয়ে ইরান নতুন ধরনের শক্তি ও প্রভাব অর্জন করতে পারে। আর সেই কারণেই জন মেয়ারশেইমারের মূল্যায়ন আজ আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মতে ভবিষ্যতের সম্ভাব্য চিত্রে ইরান দুর্বল নয়, বরং আরও সুসংহত, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখে।
উত্তরাখণ্ডের কোটদার শহরের একটি ছোট্ট কাপড়ের দোকানকে কেন্দ্র করে শুরু হওয়া একটি ঘটনা সাম্প্রতিক সময়ে ভারতের ধর্মীয় সহাবস্থান, নাগরিক স্বাধীনতা এবং সামাজিক মেরুকরণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন ভাকিল আহমেদ নামের এক প্রবীণ মুসলিম ব্যবসায়ী এবং দীপক কুমার নামের এক হিন্দু জিম প্রশিক্ষক, যার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনাটি নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও এটি যে ভারতের সমসাময়িক সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। ভারতকে হিন্দুত্ববাদীরা এমনভাবে দেখতে চায় যেখানে মুসলিম চিহ্ন ও সংস্কৃতি একটা অপরাধ তুল্য বিষয়। ভারতকে ঘৃণা চর্চার উর্বর ভূমিতে পরিণত করেছে ক্ষমতাসীন বিজেপির সরকার। স্থানীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ফাকিল আহমেদ দীর্ঘ প্রায় 3 দশক ধরে কোটদার এলাকায় কাপড়ের ব্যবসা করে আসছেন। তার দোকানের নাম ছিল বাবা স্কুল ড্রেস অ্যান্ড ম্যাচিং সেন্টার। অভিযোগ রয়েছে কয়েকজন হিন্দুত্ববাদী কর্মী তার দোকানে এসে নাম পরিবর্তনের দাবি জানান। তাদের আপত্তি ছিল দোকানের নামের মধ্যে থাকা বাবা শব্দটি নিয়ে। তারা দাবি করেন স্থানীয়ভাবে সিদ্ধ বলি বাবা মন্দিরের সঙ্গে বাবা শব্দটির একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং একজন মুসলিম ব্যবসায়ীর এই শব্দ ব্যবহার করা উচিত নয়। যদিও ভারতীয় আইনে এমন কোনো বিধান নেই যে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় কোনো সাধারণ শব্দ ব্যবহারের একচেটিয়া অধিকার রাখেন, তবুও এই দাবি ঘিরেই শুরু হয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তর্ক বিতর্ক চলাকালে ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন স্থানীয় জিম মালিক ও ফিটনেস প্রশিক্ষক দীপক কুমার। তিনি কথোপকথনের মধ্যে হস্তক্ষেপ করে প্রশ্ন তোলেন, মুসলমানরা কি ভারতের নাগরিক নয়? এই প্রশ্নের জবাবে উপস্থিত ব্যক্তিরা তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, মেরা নাম মোহাম্মদ দীপক। মুহূর্তের মধ্যেই এই সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভারতের মতো একটি বহু ধর্মীয় দেশে মোহাম্মদ দীপক বাক্যটির প্রতীকী গুরুত্ব অনেকের নজর কাড়ে। সমর্থকদের মতে এটি ছিল ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং নাগরিক সমতার পক্ষে অবস্থান। তাদের যুক্তি, দীপক কুমার আসলে বোঝাতে চেয়েছিলেন যে মানুষের পরিচয় ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন ভারতীয় নাগরিক হিসাবে মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী সমান মর্যাদার অধিকারী। ফলে কোনো নাগরিককে ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা বা তার ব্যবসা পরিচালনার অধিকারে হস্তক্ষেপ করা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর দীপক কুমারকে ঘিরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে বহু মানুষ তাকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাহসী নাগরিক হিসেবে আখ্যায়িত করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকেও তার প্রতি সমর্থন জানানো হয়। ভারতের বিরোধী রাজনৈতিক শিবিরের কিছু নেতাও তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে সংবিধান ও বহুত্ববাদের পক্ষে অবস্থান নেওয়া একজন সাধারণ নাগরিক হিসেবে উপস্থাপন করেন। অন্যদিকে সমালোচকরা তার বক্তব্যকে ভিন্নভাবে দেখেন। তাদের অভিযোগ, তিনি অপ্রয়োজনীয়ভাবে একটি স্থানীয় বিরোধকে রাজনৈতিক রূপ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লক্ষ্য করে সমালোচনা, কটূক্তি এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠে আসে। গণমাধ্যমের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয় যে তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখোমুখি হয়েছেন। যদিও এসব অভিযোগের সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও বিষয়টি জনপরিসরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ঘটনার পর সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল সামাজিক ও অর্থনৈতিক চাপের প্রশ্ন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় দীপক কুমারের জিম ব্যবসা ক্ষতির মুখে পড়ে। অভিযোগ ওঠে তার ব্যবসা বয়কটের আহ্বান জানানো হয়েছে এবং কিছু গ্রাহক সদস্যপদ বাতিল করেছেন। সমর্থকদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর পরোক্ষ চাপ সৃষ্টির একটি উদাহরণ। তারা বলেন, যদি কোনো ব্যক্তি কেবল নিজের মতামত প্রকাশ করার কারণে পেশাগত ক্ষতির মুখে পড়েন, তবে সেটি একটি গণতান্ত্রিক সমাজের জন্য উদ্বেগজনক বিষয়। এই ঘটনাটি ভারতের বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করলেও আরও কিছু প্রশ্ন সামনে আসে। গত এক দশকে ভারতীয় রাজনীতিতে ধর্মীয় পরিচয় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয়তাবাদ, সাংস্কৃতিক পরিচয় এবং ধর্মীয় ঐতিহ্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় ভূমিকা পালন করছে। সমর্থকদের মতে এটি দীর্ঘদিন অবহেলিত সংখ্যাগুরু সংস্কৃতির পুনরুত্থান। সমালোচকদের দাবি, এই প্রবণতার ফলে
সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা এবং ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতির একটি বড় প্রভাব হল সামাজিক মেরুকরণ বৃদ্ধি পাওয়া। যখন রাজনৈতিক বিতর্ক ক্রমশ ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সাধারণ নাগরিকের প্রতিটি অবস্থানও ধর্মীয় চশমা দিয়ে দেখা শুরু হয়। ফলে একজন ব্যক্তি যদি অন্য সম্প্রদায়ের পক্ষে কথা বলেন, তাকে সহজেই বিশ্বাসঘাতক বা নিজেদের বিপক্ষে অবস্থানকারী হিসেবে চিহ্নিত করা হতে পারে। দীপক কুমারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে অনেকেই এই বৃহত্তর প্রবণতার অংশ হিসেবে দেখছেন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার কথা বলে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। 15 নম্বর অনুচ্ছেদ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতাও মৌলিক অধিকারের অংশ। সেই দৃষ্টিকোণ থেকে অনেক আইনবিদ মনে করেন, কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তার ব্যবসা পরিচালনার অধিকার বা সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ করা সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ভারতের বাস্তবতা সবসময় সংবিধানের আদর্শের সঙ্গে পুরোপুরি মিল খায় না। বিভিন্ন সময়ে ধর্মীয় উত্তেজনা, সাম্প্রদায়িক সংঘর্ষ এবং বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যমগুলো এসব বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে ভারত সরকার এবং তাদের সমর্থকরা প্রায় দাবি করেন, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী এবং বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুরো দেশের বাস্তবতা হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम? কোটদ্বারের এই ঘটনাটি দ্বৈত বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। একদিকে এটি যেমন একটি দেশের ছবি তুলে ধরে, যেখানে একজন সাধারণ নাগরিক ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অন্যদিকে এটি এমনও উদ্বেগ সামনে আনে যে সেই অবস্থানের কারণে তিনি সামাজিক এবং অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন। এই দ্বন্দ্বই বর্তমানে ভারতের গণতন্ত্র নিয়ে চলমান বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। हिंदू भी हूँ, मुसलमान भी हूँ, सिख भी हूँ, ईसाई भी हूँ। ये चीजें बाद में, पहले इंसान हूँ। तो मेरे को उनको बताने का मतलब मेरा ये था। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। অতীতে কোনো স্থানীয় ঘটনা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন কয়েক সেকেন্ডের একটি ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে ঘটনাগুলো দ্রুত জাতীয় বিতর্কে পরিণত হয়। দীপক কুমারের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তার একটি বাক্য কোটি মানুষের কাছে পৌঁছে গেছে এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী নিজেদের অবস্থান অনুযায়ী সেটির ব্যাখ্যা দিয়েছে। অনেক সমাজবিজ্ঞানীর মতে আজকের ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নাগরিক পরিচয় এবং ধর্মীয় পরিচয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা। সংবিধান নাগরিক পরিচয়কে প্রাধান্য দিলেও বাস্তবে ধর্মীয় পরিচয় এখনও মানুষের সামাজিক অবস্থান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দৈনন্দিন অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করে। ফলে যখন কোনো ঘটনা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সংগঠিত হয়, তখন তা দ্রুত বৃহত্তর জাতীয় বিতর্কে রূপ নেয়। দীপক কুমারের ঘটনাকে ঘিরে সমর্থকরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি তুলেছেন তা হলো, একজন হিন্দু নাগরিক কি একজন মুসলিম নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়াতে পারবেন না? তাদের মতে গণতান্ত্রিক সমাজে এই প্রশ্নের উত্তর হওয়া উচিত ছিল নিঃশর্তভাবে হ্যাঁ, কারণ নাগরিক অধিকারের ধারণা ধর্মীয় আনুগত্যের উপর নয়, বরং সমান মর্যাদা ও আইনি সুরক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অন্যায়ের শিকার হওয়া ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, তার পক্ষে কথা বলা একটি গণতান্ত্রিক দায়িত্ব হিসেবেই বিবেচিত হওয়া উচিত। नहीं साझा कोई बात नहीं करना चाहता, कोई ऐसी बात नहीं है सर, लेकिन यह है कि এই ঘটনাটি শেষ পর্যন্ত শুধু একজন জিম মালিক বা একজন কাপড় ব্যবসায়ীর গল্প নয়। এটি এমন একটি সমাজের প্রতিচ্ছবি যেখানে ধর্ম, রাজনীতি, পরিচয় এবং নাগরিক অধিকারের প্রশ্ন ক্রমাগত একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ভারতের ভবিষ্যৎ কোন পথে যাবে সেই প্রশ্নেরও একটি ক্ষুদ্র প্রতিফলন দেখা যায় এই ঘটনায়। দেশটি কি তার বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ আদর্শকে আরও শক্তিশালী করবে, নাকি ধর্মীয় মেরুকরণ আরও গভীর হবে? সেই বিতর্কেরই অংশ হয়ে উঠেছেন দীপক কুমার এবং ভাকিল আহমেদ। ফলে কোটদ্বারের এই ঘটনা একটি স্থানীয় বিরোধের সীমানা অতিক্রম করে বৃহত্তর সামাজিক প্রতীকে পরিণত হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।